আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইএন টিভির পর্দায়, আইএন টিভির সাপ্তাহিক রাজনৈতিক অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে এসে থাকি বাংলাদেশকে নিয়ে কথা বলার জন্য, বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা আমরা প্রবাসে থাকি, সেটা হোক ইউকে, হোক ইউএসএ, ইউরোপ অর কানাডা, যে দেশই হোক না কেন, আমরা ভালোবাসি বাংলাদেশকে এবং আমরা চাই যে আমরা যেমন প্রবাসীরা বাংলাদেশকে অনেক ভালোবাসি, তেমনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পলিটিশিয়ান সবাই বাংলাদেশকে ভালোবাসুক, বাংলাদেশের কথা ভাবুক। এবং আমরা চাই যে সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই আমাদের বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাক। কিন্তু প্রতি সপ্তাহেই আমরা নতুন অনেকগুলো সাবজেক্ট পাই, ম্যাক্সিমাম সাবজেক্টগুলোই আমাদেরকে হতাশ করে। আমরা বলতে চাই যে বাংলাদেশ আজকে ক্রিকেটে ভালো করছে, বাংলাদেশ ফুটবলে ভালো করছে, বাংলাদেশ অর্থনীতিতে ভালো করছে, বাংলাদেশ যে কোনো সেক্টরে ভালো করছে, এই সাবজেক্টগুলো আমরা দিতে চাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরকে কখনো আজিজ, কখনো বেনজির, কখনো সেভেন খুন, কখনো সাগরণী, কখনো বন্যা, কখনো মহামারী, এইগুলো দিয়েই কথা বলতে হয়। এবং আমরা চাই যে প্রতিটি মানুষ কথা বলুক বাংলাদেশের জন্য, বাংলাদেশের আপাময় জনতার জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য। আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটি গত সপ্তাহে আমরা কথা বলছিলাম যে আজিজকে নিয়ে। কে আজিজ সেটা নাই বলি আপনাদেরকে জনাব আদিল সাহেব, সাবেক আর্মি অফিসার, চিফ আর্মি ছিলেন, ওনার সম্পর্কে। এক সপ্তাহ পের হতেই আমরা আরেকজন সাবেক চিফ, যিনি পুলিশের প্রধান ছিলেন, ওনাকে নিয়ে কথা বলতে হচ্ছে। এটা লজ্জা আমাদের জন্য যে যখন আজকে সাবজেক্ট সিলেক্ট করব, কি নাম দেব ওনার? রাজপুত্র ব্যানার্জির, জমিদার ব্যানার্জির, নাকি দুর্নীতির বড় পুত্র ব্যানার্জির, কোনটা? কারণ আমরা দেখেছি এই সরকারের আমলেই এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের সাবেক আইজিপি, সাবেক পুলিশ প্রধান, উনাকে যেভাবে বর করে, অর্থাৎ আমরা দেখলাম যে আমরা ছোটোকালে দেখেছি পালকিতে করে বরকে নেওয়া হয়, আমরা দেখেছি সেই পুলিশের আইজিপিকেও পালকিতে করে নেওয়া হচ্ছে। এবং সেই পালকিটা আজকে কোথায়? যাই হোক, খুব মর্মান্তিক বিষয় হচ্ছে যে সেই জমিদার বেনজির বলুন, আর আপনার বোট হাউসের বেনজির বলুন, আর বরপুত্র বেনজির বলুন, তার পক্ষেই বা বিপক্ষে আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো যে কি হচ্ছে, যে যারাই সাবেক হয়ে যাচ্ছে কেন তখন তাদের দুর্নীতি চারদিকে গন্ধ ছড়াচ্ছে, চারদিকে বের হয়ে আসছে। ওয়াই নট? তারা যখন জমিদারি প্রথা প্রচলন শুরু করছে, পুরো এলাকা কিনে ফেলছে, তখন কেন সেটি বের হয়ে আসেনি? এই প্রশ্নটা আমার যেমন, আই বিলিভ বাংলাদেশের 18 কোটি মানুষেরও তেমন। আমরা এই বিষয়ে কথা বলবো এবং আমরা কথা বলবো সিলেটের বর্তমান অবস্থা নিয়ে। স্পেশালি কয়েকটি জিনিস নিয়ে আমরা গত পর্বে একটু টাচ করেছি। সেটি হচ্ছে বর্তমান সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স, এবং সিলেটের মেয়র এখানে ছিলেন, মেবি আজকে চলে গেছেন উনি, এবং আমরা কথা বলবো বর্তমান সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে। আমরা আপনাদের সাথে কথা বলার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হচ্ছেন জনাব লুতুর রহমান সাঈদ, উনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কথা বলবেন, যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে, এবং যেমন শামসুজ্জামান নুরুজ্জামান জামান সাহেব কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখা থেকে। প্রিয় দর্শক, সবচেয়ে আনন্দের একটি খবর দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি যে আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্টের কারণেই আমরা গত সানডে মাইল্যান্ড স্টেডিয়ামে আমাদের বিলেতের সবচেয়ে ফার্স্টবারের মতো ফ্রুটস ফেস্টিভ্যাল অর্থাৎ ফলের মেলা করেছি। আমরা দেখতে চেয়েছি জিনিসটা কেমন হয়, কিন্তু আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট এত বেশি ছিল যে এত বেশি ওভার ক্রাউডেড প্লেস ছিল, এত বেশি আমাদের যারা স্মল ব্যবসায়ী ছিল তাতে এত সেল ছিল যে কেউ কেউ বলছে 1 বছর আর যদি দোকান কোথাও না দিতে হয় তাও চলবে। এই সফলতাটুকু আপনাদের, কারণ কমিউনিটির জন্য অনুষ্ঠানটি ছিল, কমিউনিটির মানুষ অংশগ্রহণ করেছে, কমিউনিটির স্মল বিজনেসগুলো অংশগ্রহণ করেছে। অ্যাট দ্য এন্ড দ্য রেজাল্ট অল উই আর সাকসেস। এই সফলতাটুকু আমাদের সকলে। আমি প্রথমে যাচ্ছি এই বিষয়ে কথা বলার জন্য লুতুর রহমান সাঈদ। আপনি মনে ছিলেন ওই দিন, কেমন ছিল মাইল্যান্ড পার্কে গত রোববার আইএন টিভির যে আয়োজনের মাধ্যমে ফ্রুট ফেস্টিভ্যাল যেটা ছিল, এটা আসলে মনে রাখার মতো।
তার আগে ফ্রুট ফেস্টিভ্যাল এত বড় আকারে কখনো হয়নি, মানে মাঠে হয়নি, হয়তো বা ছোট আকারে হয়েছে। আমি আসলে রোববারে আপনার প্রোগ্রামে গিয়েছিলাম, এখানে ফ্রুটস থেকে মানুষের মেলা ছিল, এত মানুষের উপস্থিতি ছিল যাদেরকে আমি অনেক বছর ধরে দেখা হয়নি, অথবা যেসব ভাই বন্ধু সবসময় যাদেরকে দেখা হয়নি, এই মানুষের মিলন মেলা ছিল। আর তার সাথে কিছু বর্ণাঢ্য শিল্পীও ছিলেন, ওনাদের এন্টারটেনমেন্টটাও বেশ জমে উঠেছিল। এক কথায় বলতে পারেন যে একটা বেশ জমজমাট আয়োজন ছিল, অ্যাবসলিউটলি সাকসেসফুল। আপনি এনজয় করছেন? হ্যাঁ, ডেফিনেটলি। আমি বলে কেন, এখানে ছোট ছোট বাচ্চারা এসেছে, প্রবাসীরা যারা আসলে দূর দূরান্ত থেকে এসেছেন, যারা আসলে মেলা বলতে এন্টারটেনমেন্টটা অনেক সময় ওরা দূর থেকে উপভোগ করে, তারা কিন্তু সশরীরে প্রেজেন্ট হয়েছিলেন এবং আবহাওয়াটা কিন্তু আপনাদের অনুকূল ছিল। একটা জিনিস যেটা যে আমি দেখলাম যে একটার মধ্যে পুরো স্টেডিয়াম ফুল, এবং আমি ফ্রুটসের মানে সামনে যে লাইন দেখলাম, আমি বাধ্য হয়েছে সিকিউরিটি ইনক্রিজ করার জন্য ডে টাইমে, এবং সব সিকিউরিটি চলে গেছে ওখানে। এবং আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে এটা আমাদের ব্যবসায়ীদেরকে অনুপ্রাণিত করবে। মেলা, ফ্রুটস মেলা আসলে বড় আকারে পাবলিক, বিশেষ করে মাইল্যান্ড স্টেডিয়ামের মতো প্লেসে, ইম্পর্টেন্ট ভেন্যুতে তার আগে হয়নি, না আর কোথাও হয় না, বাইরে কোথাও হয় নাই, ফার্স্ট টাইম। হ্যাঁ, আর পাবলিক কিন্তু ওই আপনি তো জানেন আমাদের সবসময় একটা ভালো কিছু দিলে কিন্তু পাবলিকরা উপভোগ করে, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে অনেকে গিয়েছিলেন, একসাথে বাইরে ঘোরাঘুরি হলেন, বাঙালি মেলাটা দেখলেন, ফ্রুটস বিশেষ করে বাংলাদেশের আম, কাঁঠাল, লিচু সহ যে ফলগুলো বাংলাদেশ থেকে এখন রেকর্ড নাম্বার আসে, এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে যোগান দেয়। এবং আমরা যারা লন্ডন থেকে, বিশ্বাস করবেন কিনা, আমরা কিন্তু ফলের মৌসুমের আগে থেকে অপেক্ষা করি বাংলাদেশের ফল কখন আসবে, এবং অত্যন্ত সুস্বাদু। আর দামে কিন্তু দামে কিন্তু বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে এখানে অনেক ভালো। আপনি কি জানেন কিনা যে আকলু মিয়া যিনি রেকর্ড নাম্বার রেকর্ড ব্রেক করছে, আমার এরিয়াতে বাড়ি, সে আমি ছোটবেলা থেকে তাকে চিনতাম, তার ফ্যামিলিগতভাবে তাকে খুব ভালো করে আমি চিনি। সে কম সময়ে বড় মাপের বড় ব্যবসায়ী, এবং সে খুব সাপোর্টিভ। হ্যাঁ, সে খুব হাস্যোজ্জ্বল। এবং এখানে পজিটিভ সাইনটা হচ্ছে সে ভেজিটেবল নিয়ে, এবং বিশেষ করে ফ্রুট বাজার, কাঁচা বাজার নিয়ে দীর্ঘদিন ধরে এই ব্যবসা করতেছে, এবং এক্স্যাক্টলি বাংলাদেশের মানুষের মনের বিষয়টা উনি, এবং সে 15,000 থেকে 20,000 বক্স আম বিক্রি করছে, শুধু এটা আমাদের বাংলাদেশি যে আমগুলোর কথা বললো, সে আসলে প্লাস আদার্স তো আরো প্রায় 40-50 আইটেম ফ্রুটস ছিল। এক কথায় অসাধারণ। থ্যাংক ইউ লুতুর। আমি আসছি, জি যেমন ভাই, এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। আমি আসলে যেতে পারেন নাই মনে হয়। হ্যাঁ, আমি আসলে যেতে পারিনি, তবে ফুড মেলাটা আমি যেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, বিশেষ করে ফেসবুকে আমি যে দেখছি মানুষের যে প্রাণ চঞ্চল উপস্থিতি এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা, বিশেষ করে আমি যখন দেখছিলাম যে ফেসবুকে যে লাইনের যে ছবিগুলো তারা দিয়েছে, ফেসবুকে পোস্ট করছে, আমি আসলেই পরে দেখেছি, শেষ হওয়ার পরে আমার কিন্তু খুব যাওয়ার ইচ্ছা ছিল। এখানে একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে, আমার পারিবারিকভাবে আগে বলি, আমার বাবাও খুব বেশি মানে ফ্রুটের ভক্ত ছিলেন, এবং আমি এই লন্ডনে আমার বাসায় কোনো বন্ধুবান্ধব গিয়েছে বা মেহমান গেছে, এবং আমি বিশেষ করে ফ্রুটের মধ্যে আম অফার করি নাই, এটা খুব কম। আপনার বাসায় গেলে আম খাওয়া যাবে? খাওয়া যাবে, নিশ্চিত থাকেন আপনি। এবার এপ্রিল থেকে মনে করেন শুরু হয় আমার, এবং সেপ্টেম্বর পর্যন্ত কন্টিনিউ চলে, মানে এক বক্স শেষ হওয়ার 2-1টা থাকার আগেই আরেক বক্স আসে। আমি আসলেই আমার খুব ভালো লাগে, তো আমি আসলেই মিস করছি। আমি নেক্সট টাইম, যদি আমি আগে জানতাম, এবং আমি ফ্রিও ছিলাম, সানডে তো কোনো কাজ নাই, এবং সবচেয়ে বড় কথা ইভেন্টটা ছিল ফ্রি। হ্যাঁ, এবং আমি দেখেছি যে মানুষের যে উপস্থিতি, ভিডিওগুলো মানে খুব, এবং মানুষ, সবচেয়ে বড় কথা এটা না, শুনেন, কমিউনিটির মধ্যে যে ইন্টারাকশন, এটার জন্য এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু খুবই ভালো, খুবই ভালো। এমনি তো আপনি শপে গিয়ে ওই একই আম কিনতে পারবেন, কিন্তু এখানে যাওয়ার ফলে, এবং বিশেষ করে একটা ওয়ান ডে হলিডে কালচারাল প্রোগ্রামে দেখলাম বেশ রিনাউন্ড কিছু আর্টিস্ট এসেছেন, সেই কারণে বিষয়টা আরো বেশি জমেছে বলে আমি মনে করি। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি মিস করব না। আর আপনার টিভির বিজ্ঞাপনটা দেখি নাই বা খেয়াল করি না। 21 আমরা এবার একদম কম প্রমোট করছি, অত বেশি প্রমোট করি না, কারণ সময়ও ছিল না আমাদের। আগে তো একটা প্রোগ্রাম ছিল 21 জুলাই, আপনাদের সাথে আবার দেখা হবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যেটা ট্রাই 21 জুলাই সেম না, ফ্রুটস না, অন্য একটা ইভেন্ট হবে সেম মাইন স্টেডিয়ামে। একটা জিনিস লুতুর ভাই,
যেটা আমি ফিল করি যে অনেকে আমাকে বলছে যে এত মানুষ আসছে, অনেক কস্টলি, কিন্তু প্রজেক্টগুলো অনেক কস্টলি, এবং যে টিকিট দিচ্ছেন না কেন। এবং আমি বিশ্বাস করি টিকিট দিলে আমাদের কমিউনিটির একটা অংশ কিন্তু আসবে না, কারণ তাদের অ্যাবিলিটি কথা আমাদেরকে চিন্তা করতে হবে। আর একটা জিনিস কি, এখন এই ইনফ্লেশনের টাইমে কিন্তু মানুষ আসলে এটাও না, ধরেন আপনার ফ্যামিলি 6 জন যাবে, ইফ সে আমি যদি 10 টাকা করে টিকিট দিই তাহলে 60 পাউন্ড। আপনি ভেতরে ঢুকবেন, ঢুকার পরে 2 বক্স আম কিনবেন 20 পাউন্ড, আপনি কিছু চটপটি ফুচকা এটা সেটা খাবেন আরও ধরেন 50 পাউন্ড, তাহলে একটা ফ্যামিলির পক্ষে 150 পাউন্ড। আই বিলিভ দ্যাটস টিপিক্যাল জব। এখানে দুটো বিষয় আপনি মনে রাখতে হবে। মাঠে যখন কিছু করবেন, মাঠে জায়গা ধরে নিতে পারবেন, সাধারণত লোকজন মনে করে পার্কে, এটা কিন্তু আপনি যদি টিকিট সিস্টেম করে করেন তাহলে লোকজন মনে করে এটা তো পাবলিক গ্যালারি না, এটা তো কোনো কমার্শিয়াল, এটা হচ্ছে একটা খোলা মাঠ। খোলা মাঠে কেন মানে আমাদের থেকে টিকিট থাকবে? এখানে যদি আপনি হলের মধ্যে করেন লিমিটেড স্পেস নিয়ে, তখন কিন্তু সিলেক্টেড লোকগুলো যায়। আর একটা স্ট্যান্ড আছে, যখন মনে করেন আপনি খোলা মাঠে যখন যাবেন সবাই মনে করেন একটু উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত করা। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনি দুইটা দিক ফলো করেন, যদি আপনি কমিউনিটি বেস নিয়ে আপনার টার্গেট এইভাবে থাকে, যেখানে আপনার যারা সফল ব্যবসায়ী যারা বিশেষ করে যারা ব্যবসায়ী, তারা কিন্তু মার্কেটটা পাইছে, পাবলিসিটি পাইছে, কিন্তু রেকর্ড নাম্বার পাবলিসিটি, ওয়ার্ল্ড ওয়াইড তাদের পাবলিসিটি গেছে। এটা কিন্তু ছোট কথা নয়। আপনি টিভিতে অ্যাড দিলে প্রতি মাসে তাকে দিতে হতো কয়েক হাজার পাউন্ড, এক্ষেত্রে তার পাবলিসিটি পাইছে কিন্তু রেকর্ড নাম্বার পাবলিসিটি ওয়ার্ল্ড ওয়াইডে। তার প্রোডাক্টের মান, তার গুণ, তার পাবলিসিটি, তার বিজনেসটা কিন্তু ফ্লোরিশ হয়ে গেছে। আজকে একজন আমাকে বলছে কথায় আমাদের ট্রাভেল এজেন্টের বিষয় নিয়ে, আকলুমিয়ার মতো আপনি একটা অ্যাড দিয়েছেন। তো এখানে বিষয়টা বুঝতেছেন তো, ওই শব্দটা কিন্তু একটা ব্র্যান্ডিং এর মতো, একটা ব্র্যান্ডিং এর মতো। তো এই সব মনে করেন একটা লোক যদি সে স্পন্সর করে, অথবা একটা লোক যদি আপনাকে সহযোগিতা করে, 1000 লোক মানে কয়েক হাজার লোকের সমাগম হয়, ধরেন 50,000 60,000 লোকের সমাগম যেটা হয়েছে, এখানে কিন্তু তার একটা ব্র্যান্ডিং হয়ে গেছে 100%। একটা জায়গায় যখন 20 থেকে 25,000 বক্স আম বিক্রি হবে এবং 10,000 ডাব বিক্রি হবে, আমি মনে করি আমাদের আমি যখন ঢুকেছিলাম ডাব খাওয়ার জন্য, একসময় মোটামুটি গরম ছিল, এখানে গিয়ে লাইন দেখে বাচ্চাদের এবং বিশেষ করে আমাদের মহিলারা আপারা যারা গিয়েছিল, তাদের সাথে তাদের মোটামুটি ছোট বাচ্চা মানে ধাক্কা দুঃখা করে ঢুকা, এখানে আমি মনে করছি না, আমি এই জায়গাতে নেই, আমি আরেকটা স্টোরে যাই, মানে এটা বিষয়টা ওইটা বুঝাইতে চাচ্ছি, লার্জ নাম্বার কিউ ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ। যাই হোক, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমাদের কমিউনিটির একটা অ্যাচিভমেন্ট, এবং আপনারা সবাই এই অনুষ্ঠানকে সাপোর্ট করছেন, যারা স্পন্সর বলুন, যারা অ্যাটেন্ড করছেন, এবং মিউজিশিয়ান, সাউন্ড, প্রত্যেকটা সেক্টর আপনারা সাপোর্ট করছেন বলেই আমরা শতভাগ সাকসেস হতে পেরেছি। তাই আপনাদের কাছে কৃতজ্ঞ, কমিউনিটির কাছে কৃতজ্ঞ, যারা অ্যাটেন্ড করছেন হাজার হাজার মানুষ, আপনাদের কাছেও কৃতজ্ঞ। আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। আমাদের মূল অনুষ্ঠানের সাবজেক্টটা কি আমি কি স্ক্রিনে দেখতে পারবো কিনা আমি জানি না। সাবজেক্ট হচ্ছে, দেখা যায় স্ক্রিনে দিবে, সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। দেখি স্ক্রিনে আসছে কিনা। যাই হোক, আমরা কথা বলছিলাম জমিদার ব্যানার্জি সাহেবকে নিয়ে, জামান সাহেব, জমিদার ব্যানার্জি সাহেবকে নিয়ে আমরা কথা বলছিলাম। সে বিষয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, ব্যানার্জি সাহেবকে চিনেন তো আপনি নিশ্চয়ই? না, তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আমি, সাইদ ভাই, আপনি যদি সরকার দলের লোক, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা ভাই, এই যে মানে সাপগুলা বের হচ্ছে, এই যে দুর্নীতিগুলো বের হচ্ছে, সেটা বলুন আজিজ বলুন, তাজিজ বলুন, কাজিজ বলুন, অথবা বেনজির বলুন, যাই বলুন, হোয়াই তারা রিটায়ারমেন্টে যাওয়ার পরে, যখন তারা পাওয়ারে ছিল, সরকারকে হেল্প করছে, সরকার যখন বলে যে আমরা পুলিশরা চাইলে কিন্তু সরকারের পতন করাইও দিতে পারে, তখন কেন এই জমিদার প্রথাটা আসে না, কেন ধরা খায় না? আপনারা যারা সাংবাদিক, আমি তো মনে করি সরকারের দুটো কাজ থাকতে পারে। সাংবাদিকরা কিন্তু নীতিকিটি দিয়ে বাংলাদেশের কিছু মানে অসৎ ব্যবসায়ী অথবা যারা দুর্নীতিবাজ, তাদেরকে আপনারা সরকারকে নাগালে ধরে দিতে পারেন, এটাও তো আপনাদেরও দায়িত্ব। সরকারের কোনো দায়িত্ব নাই? অফকোর্স সরকার তো কাটকাটা নিচ্ছে। পরে আপনার রিটায়ারমেন্ট শুনেন, যখন আমার কথা কি হচ্ছে আপনি, আপনার রিটায়ারমেন্ট অবশ্যই, মানে আমার এখন তোমার দরকার, তুমি পচা মাল ফেলে দিলাম তোমার। না, ব্যানার্জি সাহেব রিটায়ার্ড হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, মানে পচা মাল, পচা হয়ে গেছে না, এখানে সার্টেন টাইম আছে, মানে আপনার চাকরি জীবনের তো সার্টেন টাইম আছে, রিটায়ার তো। আরে সে কি চাইলে কি কোনো ওসিকে যাই বলতে পারবে রে অ্যারেস্ট করো, তার সে পাওয়ার নাই? না, এখানে আমি আমাকে বলার সুযোগ দেন। বলেন। আপনাকে একটা বলি, এই সরকারের সময় সরকারের নীতি হচ্ছে জিরো টলারেন্স,
জিরো টলারেন্স যখন কার জন্য? রিটায়ারমেন্টে পরে যাওয়ার পরে? সবার জন্য, কোথায়? সবার জন্য। এত প্রয়োজনে আমার জন্য, আপনার জন্য। কোথায়? সরকারের নীতি হচ্ছে জিরো টলারেন্স। না, এটা আমি মানি না এটা। না, আপনি হয়তো সরকারের নীতির পক্ষে নিতে হবে। সরকারের নীতি হচ্ছে জিরো টলারেন্স। আপনার রিটায়ারমেন্ট এটা বলেই তো ব্র্যাকেটে। আমি আপনি জিরো টলারেন্স মনে করেন, আজকে ইংল্যান্ডে তো আপনি জানেন ক্রাইম হচ্ছে জিরো টলারেন্স। হ্যাঁ, বাট সবার জন্য। সবার জন্য। বাট বাংলাদেশটা হচ্ছে আপনার রিটায়ারমেন্ট। না, বাংলাদেশে কিন্তু জিরো টলারেন্স। দুটো জিনিস। আমি জিরো টলারেন্সের বিষয়টা বলি আপনাকে। বলেন। এখানে যিনি ক্রাইম করবে, এই জিরো টলারেন্স মিনিট হচ্ছে তাকে শাস্তির কোটায় আনা হবে। এখানে তো বর্তমানে মনে করেন এক সময় রেকর্ড নাম্বার, আপনি তো জানেন সারা বাংলাদেশে তাকে টাকা পাচার করে রেকর্ড করে দেন তারেক জিয়া। তারেক জিয়া দুর্নীতিতে বিশেষ করে অর্থ পাচারের চ্যাম্পিয়ন, বাংলাদেশকে একসময় 5 বার চ্যাম্পিয়ন করেছিলেন। কোথাও কোনো প্রমাণ পাইছেন? এই আপনি নিশ্চয় জানেন, জনশ্রুতি আছে তারেক জিয়া বিদেশে রাজার হালতে বসবাস করেন। এখানে আমি কোথাও পাই নাই যে বলার সুযোগ দেয়, রাজার হালতে বসবাস করেন এবং কিংস্টনের মতো জায়গাতে উনি বসবাস করেন। যে কিংস্টনে অ্যাসাইলাম সিকার লোক কিন্তু বাড়িতে থাকতে পারবে না। আমরা যারা লন্ডনে বসবাস করি আমরা জানি কিংস্টন বিলাসবহুল বাড়িতে থেকে পাজারো গাড়িতে বসে উনি ঘোরাঘুরি যখন করেন, এই টাকা ওনার উৎস কোথায় ছিল? না, উৎস কোথা থেকে সে কিন্তু এত টাকা কোথা থেকে আসে ওনার? বাট এটা আমার প্রশ্ন সেটা, উনি যে আপনি বলছেন টাকা পাচার করছে, এটা আমি কোথাও পাইনি, আপনি মনে পেয়েছেন? আপনি জানেন না রেকর্ড নাম্বার কোথায়? বাংলাদেশ থেকে যখন উনি এসেছেন, রেফারেন্সটা কি? ওয়েল, আমি আপনাকে এটা বলে আমি বললাম, ধরেন আমি এখন বলে দিলাম যে সাইদ ভাই আপনার কিন্তু লন্ডন শহরে 500টা বাড়ি আছে, ক্যান আই টেল লাইক দিস? না, এভাবে না। উনি গ্রেনেড হামলার চার্জশিট আসামি। সেটা আমার প্রশ্ন 21 আগস্টের গ্রেনেড হামলার চার্জশিট আসামি। তারপরে দুর্নীতি দায়ে বাংলাদেশ সরকারে ওনাকে যে বারবার চেষ্টা করতেছে বাংলাদেশি নিয়ে বাংলাদেশের আইনের কাঠগড়ায় নেওয়ার জন্য। এখানে একটা জিনিস আমি বলি করি, কোনো মানুষও বাংলাদেশ, আমরা কাম্য না, আমরা আশা করি না বাংলাদেশের টাকা দুর্নীতি করে দেশের বাইরে পাচার করবে অথবা বাংলাদেশে থেকে দুর্নীতি করবে। একটা জিনিস মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় উচ্চারণ করেন, আর কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে, কত টাকা লাগে। ধরেন ছোট্ট একটা এক্সাম্পল ধরেন, আপনি তো পলিটিক্স করেন, ব্যবসা করেন, সব কিছু। ধর আদিল সাহেব যখন এক্সপায়ার হয়ে গেল, আমি বলছি রিটায়ারমেন্ট কেন এক্সপায়ার হচ্ছি, তখন আপনারা ওনাকে ধরে ফেললেন, ওনার বিরুদ্ধে আসলো। বেনজির সাহেব যখন এক্সপায়ার হয়ে গেল, ওনার বিরুদ্ধে আসলো। হারুন সাহেব এখন এক্সপায়ার হয়নি না? উনি কি এক্সপায়ার হলে ওনাকে ধরা হবে আবার? উনি যদি ক্রাইম করে থাকে, মানে এর আগে ধরবে না। উনি যদি ক্রাইম করে যখন উনার এক্সপায়ার হয়ে যাবে, অর্থাৎ রিটায়ারমেন্টের পরে ধরবেন, এর আগে ধরবেন না। আই এম সারপ্রাইজ, সেম আপনারা এসকে সিনহা সম্পর্কে অনেকগুলো মামলা দিয়েছেন, কখন? যখন ওনাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার পরে। বিদেশে থাকা মানে যখন কোর্টে ছিলেন, চিফ জাস্টিস ছিলেন। আপনি তো জানেন দুর্নীতি কমিশনের যখন এলিগেশন তা পাবলিসিটি হয়, তখন এলিগেশন মাধ্যমে তো। তার আগে আমি একটা কথা বলি, সাইদ ভাই, আপনি তো ব্যবসায়ী, সাইদ ভাই খবরদার টিকিট এখন ছাড়বেন না। বিমান যখন আকাশ উঠবে তখন বলবেন টিকিট আছে, নিয়ে নাও, লাভ আছে। অর্থাৎ আমি আপনাকে নোট দিয়ে দিলাম, করাপশন কমিটিকে, দুর্নীতি দমন কমিশন আমি নোট দিয়ে দিলাম যে বেনজির সাহেব এখন আইজিপি। আপনি তো অপেক্ষা করতে হবে, বাংলাদেশের প্রচলিত আইনের কাঠগড়ায়। প্রচলিত আইন তো এটাই। আমি তো আমি রিয়েলিটিকে বিশ্বাস করব, আমি রিয়েলিটিকে বিশ্বাস করব নাকি? এখানে ফারুক সাহেব, সে যে দুর্নীতি করেছে, সরকার কিন্তু তাকে ছাড় দেয় নাই। আপনার রিটায়ারমেন্ট, আপনার রিটায়ারমেন্ট এখন তাকে দরকার নাই তো, এখন পয়সা বস্তা হয়ে গেছে। না, সে তো তার যে সম্পদ, এটা তো বাংলাদেশি সম্পদ, এই সম্পদ তো ক্রুপ করছে, সরকার তো বাজেয়াপ্ত করতেছে। এক্ষেত্রে সে টাকা রুজু করলেও তার কোনো কাজে আসতেছে না। এবং তাকে কি সেফ এক্সিট বা তাকে টাকা তোলার জন্য নির্দিষ্ট কোনো টাইম দিয়েছিল কিনা সরকার? মোটেই না, তাকে কোনো সেফ এক্সিট দিয়েছে। হয়তো সে কৌশল করে দেশের বাইরে চলে এসেছে, আবার তাকে যেতে হবে। তাকে দেখবেন ইন্টারপোলের মাধ্যমে সরকার নিয়ে নিবে। ভাই আমার কথা শুনুন, এদেশে আসলে কাউরি ইন্টারপোলের মাধ্যমে নিতে পারবে না। ইন্টারপোলের মাধ্যমে নিতে পারবে। শুনেন আমার প্রশ্নটা, আমি সারপ্রাইজড হয়ে যাচ্ছি একটা জিনিস সাইদ ভাই, আমি রিয়েলি অবাক যে এভরিডে যে এরা রিটায়ারমেন্ট যাওয়ার পরে কেন এদের এত তথ্য বের হয়ে আসে। হোয়াই নট, যখন তারা মানে আইজিপি ছিল তখন কেন ধরা খানে? সে জমিদার হয়ে গেছে, সে অনেক কিছু করে ফেলছে, সে পুরো এলাকা, সে গোপালগঞ্জ পুরোটা কিনে ফেলছে। দুইটা জিনিস আপনার এই টকশোর মাধ্যমে বলি, যে দুইজন আজিজ সাহেব এবং বেনজির আহমেদের মতো আরো আছে, সম্রাট আছে, ব্যক্তিদেরকে সম্রাট আছে, ক্যাসিনো সম্রাট, আইনের কাঠগড়ায় নেওয়া। অন্য যারা আজকে যারা ক্ষমতায় আছে অথবা যারা এই জাতীয় কাজ করার চেষ্টা করতেছে, কৌশল করতেছে, চেষ্টা করবে, সরকারের কাঠগড়ায় ধরা পড়ে যাবে। আপনার রিটায়ারমেন্ট এখনই আপনার রিটায়ারমেন্ট, ভাই প্লিজ, আমি আপনার রিকোয়েস্ট করি, ভাই আপনার প্লিজ বলেন আপনার রিটায়ারমেন্ট। কারণটা হচ্ছে আমি এখন পর্যন্ত দেখি নাই ক্ষমতায় থাকা অবস্থায় একজন দুর্নীতিবাজ অফিসারকে সরকার আইডেন্টিফাই করতে পারছে। যখনই বলে যে ভাই তুমি আর এক্স হয়ে গেছো বা ফর্মা হয়ে গেছো, তুমি আর আমার কোনো হেল্প করতে পারবা না,
তুমি করাপশন শুনেন, দুর্নীতি স্যার, অবলম্বন আমাদের দলের বহুত বড় বড় Example. রাগে তারাও কিন্তু এখন ক্ষমতায় নেই। এক্সাম্পল যারা দুর্নীতি করেছে এক্সাম্পল এই সরকারের কাছে আমাকে এক্সাম্পল দেন দুর্নীতি- একটা আপনি একটা এক্সাম্পল আমি আপনাকে একটা কথা বলি। বলেন। গত নির্বাচনের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচন, এই নির্বাচনের পরে অনেকেই বড় বড় কথা বলছিল, আমরা দেশ ছেড়ে লঙ্ঘি রেখে দেশ ছেড়ে পালিয়ে যাব। তার মানে এই জন্য অনেক বড় বড় না, কথা না, বল আপনি BNP কোথার বলেছে। সাথে কোন শুনেন, আমি কোন আমার- এক্সাম্পলের সাথে কোন আমার এক্সাম্পল বলার মিলাচ্ছেন? বিএনপি বলছিল এদেশে নির্বাচন করতে দিবে না। ও ভাই বিএনপি নানান কথা বলেছিল। ধরেন কিনা বিএনপি সবচেয়ে খারাপ দল, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে জাহিদ মালিক স্বাস্থ্যমন্ত্রী যতক্ষণ পর্যন্ত উনি ভ্যাকসিন ট্যাক্সিন নিয়ে যা বলছে, দাম নিয়ে যা বলছে, পানি ঢুকা নিয়ে যা বলছে, তখন আপনারা ওনাকে রিটায়ারমেন্টে দেন নাই। রিটায়ারমেন্টে দিয়েছেন কখন? যখন নির্বাচন হয়েছে, এরপর উনি মন্ত্রী হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী জানেন কখন কাকে, ও তার মানে উনি জানেন কখন কাকে দিয়ে দেশের ভালো কাজে সহযোগিতা করতে পারবেন, এবং দুর্নীতিগ্রস্ত যদি তার হয়ে মানে থাকে আমরা কি ধরে নিতে পারি মুমিনুল হক তাৎক্ষণিকভাবে উনাকে যদি অপারেশন করা না হয়, মনে রাখবেন সে এক সময় চলে যেতে হবে। মানে রিটায়ারমেন্টে যাওয়ার পরে, চলে যেতে তার মানে রিটায়ারমেন্টে যাওয়ার পরে আপনি ধরে নিতে থ্যাংক পারেন। ইউ ধরে থ্যাংক ইউ নিতে পারেন। থ্যাংক ইউ জামান সাহেব, এই বিষয়ে আপনার মন্ত্রী যে সরকার যারাই রিটায়ারমেন্টে যাচ্ছে তাদেরই ক্যাসে করতে সাপ বের করে আনতেছে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনার মাধ্যমে আপনার চ্যানেলের সকল কলাকুশলী এবং সম্মানিত দর্শক আপনারা যারা দেখছেন, আপনার কথার সূত্র ধরেই যদি আমি শুরু করি, যে আপনার প্রশ্নটা হচ্ছে মূলত যে রিটায়ারমেন্টে যাওয়ার পরে কেন ধরা হচ্ছে। হ্যাঁ রাইট। হ্যাঁ, আমি যদি এখানে একটু রেফারেন্স হিসাবে কাজ করি, আমাকে এই প্রশ্ন করাচ্ছে বাংলাদেশে যে কয়েকজন রিনাউন্ড জার্নালিস্ট আছেন এবং যে কয়টি পত্রিকা বাংলাদেশ তথা বিশ্বের মিডিয়ার জগতে বাংলাদেশের নিউজগুলোকে অথেন্টিক মনে করে, সেই রকম একজন সাংবাদিক মাহফুজ আনাম সাহেব, ডেইলি স্টারে। তিনি এই 2 দিন আগে জাস্ট একটি অনুষ্ঠানে বক্তৃতায় বলেছিলেন যে আমরা বেনজিরের দুর্নীতির ব্যাপারে এই বিষয়গুলো আমরা আগেই আজ করতে পেরেছি, আমরা জেনেছি, কিন্তু আমরা প্রকাশ করার সাহস করতে পারিনি, কারণ আমরা যদি প্রকাশ করতাম তাহলে সরকার আমাদের পক্ষে দাঁড়াতো না। আমি আপনার আলোচনাটা এখান থেকেই শুরু করি। সরকার আমাদের পক্ষে দাঁড়াতো না। আপনি ওনার কাছ থেকে শুনেছেন, উনি মানে ওই গাজীর গীত যেটা আমরা শুনে থাকি, সেই বাংলা রেকর্ড প্যান্ডোরার বক্সের মতোই বাজাচ্ছেন। তারেক জিয়া কী করে ফেলেছে, এই করে ফেলেছে, সেই করে ফেলেছে। এখন সেই প্যান্ডোরার বক্সের কথা না থেকে আপনি যদি রিয়ালিটিতে আসেন, গ্রাউন্ডে আছেন, যদি মাহফুজ আনাম সাহেবের কথা মতো ওনারা যদি লিখতেন বেনজিরের দুর্নীতি সম্পর্কে, খুব স্বাভাবিক, বেনজির ইজ নট এ পার্সন, বেনজির ইজ অ্যান ইনস্টিটিউট, অ্যান্ড বেনজির বিন অ্যাপয়েন্টেড বাই দিস মাফিয়া প্রাইম মিনিস্টার। বেনজির ডাজন্ট অ্যাপয়েন্টেড বাই হিমসেলফ। বেনজিরকে কে নিয়োগ দিয়েছেন? এই প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন এজ এ আইজিপি। বাট এর আগে আপনারাও তাকে সার্ভিস, আপনাদের সময় সার্ভিস না, দিয়েছেন। সে সার্ভিসে ছিল ওই সময়, তো সে ওই রকম ফ্রন্টে ওয়েল আসে নাই। ডিসি ছিল, এসপি ছিল, হোয়াটএভার, বা আপনাদের সময় ছিল। আচ্ছা, আমি বলি, এই বেনজির সম্পর্কে বলতে গেলে, বেনজির সিলেটের গোলাপগঞ্জ থানায় ওসি ছিল। আমার জানা মতো আমার একজন বলেছে তাকে তার ঘুষের টাকা দিয়ে তার সেই কাজটা করাতে হয়েছে। যাই হোক, সেই পর্যায় থেকে বেনজির যখন এই পর্যায়ে চলে আসলো, এখন বেনজিরের এই বিষয়গুলো জানা সত্ত্বেও সাংবাদিকরা প্রকাশ করেনি। কেন করেনি? কারণ সরকার সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়াবে না, সরকার অপরাধীদের পক্ষে দাঁড়াবে। এখন দাঁড়াচ্ছে তো সরকার তো এখন। না, আমি বলি, এই যে এইটার সাথে তো আপনার ওটা রিলেটেড, যে রিটায়ারমেন্টে যাওয়ার পরে কেন। আচ্ছা, এখন তারা যদি করতো তাহলে তাদের উপর নির্যাতন নিপীড়ন শুরু হতো। তাদেরকে ব্যানার্জি কী করতেন? তার বাহিনীর দ্বারা, কারণ যেহেতু তিনি নিজেই ল এনফোর্সমেন্ট এজেন্সিতে কাজ করেন এবং সেই ল এনফোর্সমেন্ট এজেন্সির সবচেয়ে চিফ, এবং তার সম্পর্কে আর একটু আমাকে বলতেই হচ্ছে যে তিনি আসলে 1000 বছরের শ্রেষ্ঠ পুলিশ অফিসার, কারণ তিনি গোপালগঞ্জের মাটির সংস্পর্শে থেকে শেখ হাসিনার আশীর্বাদে তিনি ঢাকা মহানগর পুলিশের প্রধান ছিলেন, তিনি র্যাবের ডিজি ছিলেন, তিনি পুলিশের আইজিপি ছিলেন। এত বেশি পদে, 3টি সর্বোচ্চ পদে বাংলাদেশে আর কোনো পুলিশ অফিসার ছিল বলে আমার অন্ততপক্ষে জানা নেই। সেই বেনজির যখন অপরাধ করলো, আপনি আল জাজিরা রিপোর্টার কথা মনে আছে, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, ওইখানে যখন, এবং সুস্পষ্ট তারা বলেছে যে তারা অনেকটা মাফিয়াতন্ত্র পরিচালনা করছে। সরকার ওই সময় কিন্তু বেনজির ক্ষমতায় পদে ছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি। এখন তার বিরুদ্ধে যখন তিনি ক্ষমতা ছেড়েছেন, এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এখন এই ব্যবস্থা নেওয়াটা হচ্ছে লোক দেখানো। আপনি যখন জানলেন যে ব্যানার্জি নিশ্চয়ই একজন ক্ষমতাবান মানুষ, তিনি যদিও রিটায়ারমেন্টে গিয়েছেন,
তার অনেক অনুসারীরা আছে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এ করাপ্টেড পারসন নেভার ডু হিজ করাপশন হিমসেলফ। তার চারপাশে তিনি কি করেন, একটা দুর্নীতির স্টেক হোল্ডার, একটা চক্র সৃষ্টি করে ফেলেন, যেই চক্রাকারে তাকে দুর্নীতি করতে হয়। এই যে এখন একে একে বের হচ্ছে, আমি আপনাকে দেখেন তার দুর্নীতির ধরনগুলো আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। ওনার জায়গা পাওয়া গেছে, রিসোর্ট পাওয়া গেছে গোপালগঞ্জে, চট্টগ্রামে ওনার বন বিভাগে বনাঞ্চলে ওনার জায়গার সন্ধান পাওয়া গেছে। এখন ঢাকায় ওনার ফ্ল্যাট আছে। এতটা ফ্ল্যাট যখন আছে, উনি তুরস্কে সিটিজেনশিপ নিয়েছেন 5 কোটি টাকার বিনিময়ে। এটা আপনি জানেন যে এখানেও বোধহয় কত হাজার পাউন্ড ইনভেস্ট করলে নাগরিকত্ব পাওয়া যায়। তিনি তার স্ত্রীর নামে স্পেনে সেকেন্ড হোম কিনেছেন এবং ঢাকা শহরে শুধু তার মেয়ের ক্লাসের ব্রেক টাইমে বিরতি নেওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য উনি ফ্ল্যাট কিনেছেন। এবং একই দিনে তিনি 4টি ফ্ল্যাট কিনেছেন ঢাকা শহরে, দাম দেখিয়েছেন 2 কোটি টাকা সম্ভবত, যেটার বাজার মূল্য হচ্ছে 20 থেকে 25 কোটি টাকা করে একটা ফ্ল্যাটের দাম। এখন আপনি চিন্তা করেন উনি কত টাকা রাষ্ট্রের আত্মসাৎ করেছেন। যাই হোক, এত গেল উনার মানে সব দিকে তার যে জমিদারি প্রথা এবং তার যে জমির পরিমাণ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। শুধু গোপালগঞ্জে যেখানে রিসোর্ট করেছেন সেখানেই আছে তার প্রায় 350 একরের মতো। 350 একরকে আপনি বিঘা দিয়ে গুণ দেন, কত বিঘা জমি দাঁড়ায় আপনি টের পাবেন তাহলে। এখন এই তার এ ব্যাপারে হিন্দু ধর্মাবলম্বীরাও বলছে তাদের সম্পত্তিগুলো জোর করে দখল করে নিয়েছেন। মুক্তিযোদ্ধারা এখন কথা বলছেন তাদের সম্পত্তি দখল করে নিয়েছে। আপনি বাদ দেন না হয় সাংবাদিক জনাব মাহফুজা নামের কথা। মুক্তিযোদ্ধারা এদেশ যুদ্ধ করে স্বাধীন করেছে, তারাও বলার সাহস পায়নি এই মাফিয়া সরকারের বিরুদ্ধে। কারণ তাদেরকে টর্চার সেলে যেতে হবে, তাদেরকে যেতে হবে সেই নির্যাতনের সেলে। কারণ বেনজিরের হাতে ক্ষমতা। হু ইজ বেনজির? হি শুড এনশিওর দ্য ল অ্যান্ড অর্ডার ফর দ্য কান্ট্রি ম্যান, রাইট? এবং তিনি আইনকে ভায়োলেট করছেন, তিনি টর্চার সেল বানাচ্ছেন। কার ডিফেন্সে, কার প্রয়োজনায়? প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী বারবার তাকে পুরস্কৃত করছেন। এই বেনজিরই সেই বেনজির যিনি রাতের অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়ে হেফাজতের মিটিংয়ে বাতি বন্ধ করে 10,000 পুলিশ নিয়ে নিজ দেশের নাগরিককে গুলি করে হত্যা করে ট্রাকে করে লাশ নিয়ে গুম করেছে। শেখ হাসিনা ওয়াজেদ সেটা সমর্থন করেছে। আপনি কার কাছে বিচার চাচ্ছেন? বিচার কি শেখ হাসিনা ওয়াজেদ করবে? কেন করতে পারবে না? বিনিময়ে শেখ হাসিনাকে অবৈধভাবে এই পুলিশ বাহিনী এবং প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তারা 15-16 বছর থেকে এই অবৈধ দুর্নীতিবাজ খনি মাফিয়া সরকারকে ক্ষমতায় রেখেছে, দুর্নীতিকে রাষ্ট্রীয়করণ করেছে। মাহফুজা নামের মতো মানুষ বলছে আমি ভয় পাই, আমি কথা বলতে পারি না। আর আপনি আমি তো কিছুই না। আপনাকে সেই পারসেপশনটা আগে বুঝতে হবে, আপনার সেই উপলব্ধিটা আগে আনতে হবে। তার মানে রাষ্ট্র হচ্ছে অপরাধের ডিফেন্ডার, রাষ্ট্র হচ্ছে অপরাধীদের প্রমোটার, অ্যাক্সিলারেটর, ফ্যাসিলিটেটর। বিনিময়ে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। শেখ হাসিনা ওয়াজেদ তার সোনার হরিণ নামক ক্ষমতায় থাকতে চান আজীবন। আজীবন তো থাকতে পারবেন না, আমৃত্যু তিনি চেষ্টা করতেছেন। এখন এক কথা বলেন, হোয়াই আফটার? এইটাই প্রশ্ন। ওই যে বললাম, কারণ বেনজিরকে ধরতে পারবেন না, কারণ বেনজিরের কে দিয়ে অবৈধ কাজ করাচ্ছে সরকার। এখন বেনজিরকে যদি ধরা হয়, বেনজির তো সত্য কথা বলে দেবে। এখনো ধরতেছে না। আপনাকে কে বললো এই কথা? এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তারপরে আমি দেখলাম মাহমুদুর রহমান মান্না সাহেব, তারপর দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব, ডক্টর শাখাউত হোসেন সাহেব, আসিফ নজরুল সাহেব, সবাই দেখলাম একটা কথাই বলছে, আপনারা যদি জানেন যে বেনজির এই দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছে, এই মাফিয়া সাম্রাজ্য করেছে, 1,500 কোটি টাকা শুধু গোপালগঞ্জের রিসোর্টেই ইনভেস্ট করা হয়েছে। এখন আপনি চিন্তা করেন কত হাজার কোটি টাকার সম্পত্তি দেশের বাইরে আছে। তাহলে আপনারা কেন বেনজিরের বিদেশ ত্যাগের ব্যাপারে সাথে সাথে নিষেধাজ্ঞা দিলেন না? আপনারা সে দেশ থেকে চলে যাওয়ার পরে নিরাপদে, আপনি বলছেন আজকে আমি দেখলাম দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন যে তার বিরুদ্ধে মামলা করবেন, 2টি মামলা করবেন। একটি হচ্ছে তার অপরাধের জন্য, দুর্নীতির যে অবৈধ সম্পত্তি অর্জনের জন্য, আরেকটা হচ্ছে তার কি একটা, আমি আইনি ব্যাপারগুলো বুঝি না, যদি না পাওয়া যায় তাকে কি করতে হবে, তার বাসায় নোটিশটা টাঙ্গিয়ে রাখা হবে। এটা হচ্ছে ফাইজলামি। আমি সিম্পলি বললাম এটা হচ্ছে ফাইজলামি ছাড়া। ধন্যবাদ। আমি একটু কলারের সাথে কথা বলে আসি। কলার, এটা ফাইজলামি ছাড়া কিছু। জি 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 জি। আসসালামু আলাইকুম কলার। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আমি শুনতে পাচ্ছি না আপনাকে।
যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই কেমন আছেন ভাই? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনার আজকে যে টপিকটা আপনি রাখছেন, আপনার চমৎকার, আপনি টাইটেল দিয়েছেন জমিদার বেনজির। আমি আপনার সাথে একমত। আজকে আমি আওয়ামী লীগ ভাইকে বলতে চাচ্ছি, আমি একজন আওয়ামী লীগ কর্মী, কিন্তু আমাদেরকে বাস্তবতা মানতে হবে ফারুক ভাই। আমাদের লজ্জা লাগে, আপনি কিভাবে বেনজিরকে ডিফেন্ড করলেন, আমি সত্যি লজ্জিত। বেনজিরে একটু বলি, আমাকে একটু সুযোগ দিবেন। বেনজিরের দুইটা পাসপোর্ট, একটা বেসামরিক পাসপোর্ট, একটা সরকারি পাসপোর্ট। বেনজিরের স্ট্যাটাস হচ্ছে গিয়ে সিনিয়র সচিবের, দ্যাট মিনস উনি একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করেন। বাট বাংলাদেশ এয়ারপোর্টে তিনি কিভাবে বের হন বেসামরিক পাসপোর্ট দিয়ে? এটা আমার আওয়ামী লীগ ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উনি আপনাকে প্রথমে দোষারোপ করছেন যে সাংবাদিকরা কি করে। উনি জানেন না হয়তো, কালের কণ্ঠে কিন্তু প্রথম বের করছে, আপনারা জানেন, যদি বসুন্ধরা গ্রুপ এবং রংধন গ্রুপের মধ্যে মারামারি না হইতো ফারুক ভাই, বেনজির কিন্তু আসতো না। আমি বলি আপনাকে, আমরা আওয়ামী লীগ করি, কিন্তু আমরা নীতিবর্জিত কোন লোককে আমরা দেখতে চাই না। আমাদের পরিষ্কার কথা হচ্ছে, উনি বললেন আজকে যে জিরো টলারেন্স। আপনাকে বলি, আজকে আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কি বলছেন? উনি বলছেন আজকে করাপশন ইজ ওয়ে অফ লাইফ, মানে করাপশনকে উনি ইনকারেজ করতেছেন। ওইটাকে আওয়ামী লীগ ভাই আজকে শুনছেন? ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতা আজকে বলছেন উনি, মানে উনি বলছেন জিরো টলারেন্সের কথা। উনি আজকে তারেক জিয়াকে নিয়ে আসেন, ওটা দুঃখজনক ফারুক ভাই। তারেক জিয়ার সাথে বেনজিরের সম্পর্ক নাই। তারেক জিয়া একজন রাজনীতি করে দোষর থাকতে পারে, অনেক কিছু করতে, আমি অস্বীকার করি না, কিন্তু বেনজির হচ্ছে একজন আমলা। তিনি পুরস্কার প্রাপ্ত সরকারের 5 বারের, যিনি শুদ্ধারই পুরস্কার পায় সরকার থেকে। উনি যত সফিস্টিকেটেড জায়গায় ছিল বাংলাদেশের পুলিশের, আপনি জানেন উনি ডিএমপি কমিশনার ছিল ঢাকায়, উনি ছিল ডিজির র্যাব, উনি ছিলেন বাংলাদেশ পুলিশের সর্বময় ক্ষমতার অধিকারী অর্থাৎ আইজিপি। গভর্নমেন্টের সফিস্টিকেটেড জায়গা ছাড়া, গোয়েন্দা বাহিনীর নির্দেশ ছাড়া উনি ওই পজিশনে কখনোই আসতে পারেন না ফারুক ভাই। দ্যাট মিনস গভর্নমেন্ট পিছনে ছিল। আমি বিশ্বাস করি শেখ হাসিনা হয়তো জানতো না, কিন্তু যারা জানতো। আপনাকে আমি ছোট্ট একটা প্রশ্ন করি, যে যেহেতু আপনি বলছেন আপনি সরকার দলের লোক, বাট এই যে আপনার এই লোকগুলো, এরা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ইন এ সেন্সে বাংলাদেশের পলিটিশিয়ানদের ক্ষমতা নাই, আইজিপির যতটুকু ক্ষমতা আছে, তারা মানে কেন এখন এই জিনিসগুলো বের হয়ে আসছে আফটার তাদের রিটায়ারমেন্টের পরে? তাদেরকে যখন তাদের চাকরি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তখন কেন বের হচ্ছে? হোয়াই নট? তারা তো আপনার এই কয়েকশো একর জমি বা কয়েকশো ফ্ল্যাট হোয়াট এভার যারা করছে দুর্নীতি, এটা তো আগেই করছে, তারা ক্ষমতা থাকা অবস্থায় করছে। এইগুলো তখন না বের হয়ে এখন কেন বের হচ্ছে? আপনি চমৎকার প্রশ্ন করছেন ফারুক ভাই। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, শেখ হাসিনা সরকার গঠন করার পরে যে 3 বারের সরকার গঠন করছেন, পরিষ্কারভাবে আমি বলতেছি, 3 বারের সরকারের একজন মাননীয় মন্ত্রীও কথা বলতে পারেননি উনার নিজস্ব ডিপার্টমেন্ট নিয়ে। সবসময় ওরা কি বলতেন? মাননীয় প্রধানমন্ত্রী জানেন। তাহলে বাংলাদেশের এই যে আমাদের 18 কোটি মানুষের প্রতিনিধি একজন মন্ত্রী থাকেন, উনারা কিভাবে সরকারের পয়সা দিয়ে জাতীয় পতাকা অপচয় করে উনারা এখানে বসে থাকেন? শেখ হাসিনা কি 18টা হাত, শেখ হাসিনার কি 14টা চোখ? সবকিছু খেয়াল রাখবে। আপনার শস্যের ভিতর ভূত আছে ফারুক ভাই, আপনাকে স্বীকার করতে হবে। বেনজির একদিনের আরেকটা প্রশ্ন করে আমি পরবর্তী করে যাব। প্রশ্নটা হচ্ছে যে এই যে জামান সাহেব প্রশ্নটা করলেন, এটা আমরা মাহফুজ আনাম সাহেব বলছেন বা অনেক সাংবাদিকরাও বলছেন একই কথা, যে আপনারা তো জানেন অলরেডি, এটা কালের কণ্ঠের কথা আপনি রেফারেন্স, এটা অনেক আগে আসছে, কালের কণ্ঠ রিপোর্ট করছে এবং আমরা জেনে গেছি করাপশন দুর্নীতি দমন কমিশন অনেকগুলো তাদের বাজেয়াপ্ত করছে বা স্থগিত করে দিছে। তাহলে এই লোকটা বিদেশ যাওয়ার প্রতি কেন নিষেধাজ্ঞা আনা হয়নি? ভাই আশ্চর্য লাগে, বাংলাদেশে এয়ারপোর্ট কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আওয়ামী লীগ প্রতিনিধি উনি একজন ট্রাভেল ব্যবসায়ী, উনি জানেন বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর যেটা শাহজালাল, ওইটার সিকিউরিটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আমরা আপনাদের মতো সাংবাদিকরা জানে বেনজির পার হয়ে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কিভাবে বলেন আমি জানি না, কারণ উনার সিকিউরিটি সেখানে আছে, উনার জানার কথা, উনি সত্য না বলে ওইটা বলতেছেন না। আপনি কেন ইয়ের কথা বলতেছেন না? কেন আওয়ামী লীগের এমপি, আপনারই নেতা, দুবারের প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান সাহেব বলতেছে
ওনার একটা টিভি চ্যানেল খোলার কথা, Yes, যেটা নাম হচ্ছে সিটিজেন টিভি। ওইখানে বেনজিরের লোকরা হোটেলে নিয়ে গেছে, গিয়ে বলতেছে আমার ওয়াইফ এবং আমার মেয়ের নামে লিখে দিতে হবে শেয়ার। আওয়ামী লীগের বর্তমান এমপি শফিকুর রহমান দুইবারে নির্বাচিত ফারুক ভাই প্রেস ক্লাবের সভাপতি, আওয়ামী লীগের এমপি। আওয়ামী লীগের এমপি যখন এইসব বলতেছে, আমি সাংবাদিকের কথা বাদই দিলাম, আপনি এইগুলা কি আওয়ামী লীগ জানতো না? সবই জানতো, কিন্তু কত হয়েছে কি, ওই যে বললাম আপনাকে শস্যের ভিতর ভূত। তার মানে কি আপনি কি বোঝাতে চাচ্ছেন এই সব দুর্নীতির জন্য বা তাকে আবার সসম্মানে দেশ থেকে বের করে দেওয়ার জন্য আওয়ামী লীগ বা সরকার দায়ী? 100% সরকার দায়ী। বিকজ সরকার দেখছে যদি বেনজির কোনো উল্টাপাল্টা কথাবার্তা ফেলে ওইখানে বেনজিরের অনেক হাই। আজকে আরেকটা কথা বলি ফারুক, আমাকে একটা সুযোগ দেন। আজকে কিন্তু ব্রিটেনেরই আমাদেরই সাথে খেলাধুলা করতো একজন লোক ধরা পড়ছে, যে বেনজিরের ডানা ছিল, আপনি নিশ্চয়ই জানেন, যার নাম হচ্ছে সাব্বির। সাব্বির কিন্তু আপনার টেলিভিশনে আসছে কিনা আমি জানি না, উনি বিভিন্ন টেলিভিশনে ইউকেতে যাইতো একজন ক্রীড়ামোদী হিসাবে। বর্তমানে বাংলাদেশ মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশের এই বেনজিরই ঢুকাইছো নাকি? আজকে দেখলাম বেনজিরের সাথে উনার বিভিন্ন ব্যবসা, কালের কণ্ঠে দেখান ছবি দিয়েছে বেনজিরের সাথে, উনি বিচে আছেন এই সাব্বিরের সাথে। আমি সাব্বিরকে ব্যক্তিগত হয়েছিল না, কিন্তু টেলিভিশন টক শো আমি একজন ক্রিকেট খেলতাম, সেই হিসাবে আমি উনাকে ইয়ে করতাম, ওনার ভয়েস গুলা শুনতাম। আমি আশ্চর্য হয়ে গেলাম উনি এই বেনজিরের সাথে সম্পর্ক এবং ওনার কি সম্পত্তির হিসাব আছে সবকিছু কালের কণ্ঠ আজকে দিচ্ছে। আপনি কালের কণ্ঠ গেলে আপনি পাবেন। এই ইউকেতে বলছে ওনার সেকেন্ড হোম আছে, মালয়েশিয়ায় বলছে ওনার সেকেন্ড হোম আছে। উনি কিভাবে বাংলাদেশ থেকে সরকার না জানলে 300 কোটি টাকা উনি পার করে দিলেন যখন অ্যাকাউন্ট ফ্রিজ করা হইলো? তাহলে বাংলাদেশ ব্যাংকে ওরা কি করে? বাংলাদেশ ব্যাংকের একটা সিকিউরিটি আছে, ওরা আমি আপনি যদি $10 বেশি নিয়ে আসতে পারি, আমরা এখানে আওয়ামী লীগের প্রতিনিধি সেভেল ব্যবসায়ী, উনি জানি এন্ডোর্সমেন্ট করতে হয় পাসপোর্টে, উনি 300 কোটি টাকা কিভাবে নিয়ে দেশ পার হয়ে গেল ফারুক ভাই? এটা আমার প্রশ্ন ওনার কাছে, যদি সরকারের সহযোগিতা না থাকে। ধন্যবাদ। সব প্রত্যেকটা প্রশ্ন জনাব লুৎফর রহমান সাইদ শুনছেন এবং হি উইল গিভ দ্য অ্যানসার। আমি আশা করি উত্তর পাবো ফারুক। জি, অবশ্যই উনি অ্যানসার দিবেন। আপনি ধন্যবাদ ফারুক ভাই আপনাকে। জি, আপনিও আপনার দলের লোক, উনি সুন্দরভাবে নোট করছেন, অ্যানসার দিবেন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন ফারুক ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। এই যে এর আগের কলারের কথাগুলো শুনছেন তাই না? নিশ্চয় শুনছি, আমার ভাই জালাল বলছিল, শুনছি। জি, আপনার মন্তব্য কি ওই কলারের মন্তব্য সম্পর্কে? আপনার মন্তব্য কি? না, ছোট ভাই জালাল যেটা বলছে তার বক্তব্য সে রাখছে, তার সম্বন্ধে আমি বলতে চাই না, আমি আমারটা বলি। জি, আমি কোনোদিন কোনো দুর্নীতিবাজকে পছন্দ করি নাই, দুর্নীতিবাজের পক্ষ নিয়ে কথা বলি নাই, আজও বলবো না, ভবিষ্যতেও বলবো না। যে দুর্নীতি করেছে তার বিচার হবে, বিচার করা হবে, তার সাজা হবে, এইটাই আমি দেখতে চাই। এই বেনাজিরকে যদি সসম্মানে বের করে দেওয়া হয়, আমি জানি না গভর্নমেন্টের বড় কোনো লোকের হাত আছে বলে জানি না, আমি বিশ্বাসও করি না। কারণ তাহলে তাহের ভাই বলছেন না? হ্যাঁ, তাহের ভাই, আসসালামু আলাইকুম। তাহের ভাই, আমার দুটো প্রশ্ন আপনার কাছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে, যেটা আমি সবার কাছেই করছি, আসলে আমি নিজেই বোকা সেজে গেছি, যে এই লোকগুলোকে কেন আপনার রিটায়ারমেন্ট করার পর তাদের দুর্নীতি বের হয়ে আসে? তারা যখন ক্ষমতায় ছিল তখন তো তারা তো ছিল দুধে ধোয়া তুলসী পাতা অথবা ফেরেশতা। এটা কেন আপনার রিটায়ারমেন্টের পরে কেন এত কিছু বের হয়ে আসে? এক নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেন হচ্ছে যে, আপনারা অলরেডি অ্যানাউন্স করেছেন দুর্নীতি দমন কমিশন যে সে করাপ্টেড পারসন, সে করাপশন করছে। এটা গত 1 মাস থেকেই এভরি মিডিয়াতে আসে, নট সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আপনার দুর্নীতি দমন কমিশনের বরাত দিয়ে আসছে। তাহলে উনি কিভাবে দেশ ছেড়ে পালাতে পারে? এক। 2 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর হচ্ছে, মাননীয় হোম মিনিস্টার বলছেন আমি তো জানি না সে যে দেশ থেকে চলে গেছে। হি ইজ নট এ চুনুপুটি, হি ইজ নট এ মিরপুরে গার্মেন্টসের এমপ্লয়, হি ইজ নট সেসরা পুলিশ অফিসার। তাহলে সে ছিল চিফ অফ পুলিশ। এই 3টা কোয়েশ্চেন অ্যান্সার আপনি আমাকে দেবেন। আচ্ছা,
আপনার প্রথম কোশ্চেনের আনসার হলো, দেখেন এই যে লোকগুলোর কাছ থেকে জমি জোর করে জবরদস্তি নিয়েছে, সেই লোকগুলো এতদিন কোনো কথা বলেনি, এখন বলতেছে। ওরা রেজিস্ট্রি করে দিয়েছে, জোর করে নেক আর সামান্য পয়সা দিয়ে নেক, যেই রকমই নিছে, ওরা কিন্তু কোনো কথা বলেনি, এখন বলতেছে। এখন আপনাকে আর ডিটেলসে না গিয়ে আমি বলি, সাংবাদিকরাও এখন ফলাও করে সবাই বলতেছে। না 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 এক মিনিট কালের কণ্ঠ এই নিউজটা, হ্যাঁ আমি জানি কালের কণ্ঠ, আমি জানি আজকে করে না, এখন করে না, এক মাস আগে করে না, এর বহুত আগে করছে, আমি জানি আগে করছে। তাহলে সরকার তখন কি কালের কণ্ঠ পড়ে নাই? কিন্তু আর কেউ কিন্তু কথা বলে। ওরে ভাই তাহের ভাই কালের কণ্ঠ একটা পত্রিকা উইথ এভিডেন্স বলছে হি ইজ কারাপ্টেড পারসন ইন বাংলাদেশের সে মানে একদম রাঘব বোয়াল এটা বলছে। তাহলে এর পরেও কেন আফটার 3 মাস আর কেউ তো কোনো রিপোর্ট করে নাই? দরকার নেই তো, কালের কণ্ঠ তো একটা ন্যাশনাল পত্রিকা যেটা বাংলাদেশের তথ্য অধিদপ্তর থেকে লাইসেন্স পাইছে। হ্যাঁ আমি স্বীকার করতেছি, কালের কণ্ঠ বলেছে, ঠিক আছে। তখন কি করছে হোম মিনিস্ট্রি, তখন কি করছে প্রধানমন্ত্রী কার্যালয়, তখন কি করছে বলেন? এখন যে রকম ফলাও করে বেরোয়। ভাই আমার প্রশ্নের আগে শুনেন, তাহের ভাই ইফ আপনার সে যে গিলটি, সে যে অপরাধী, সে যে করাপ্টেড, এটা তো অলরেডি কালের কণ্ঠ প্রিন্টিং করে দিচ্ছে, পত্রিকাতে দিচ্ছে, এবং দিছে কালের কণ্ঠ দিছে। কিন্তু একজন লোককে একটা পত্রিকা বললেই যে আপনি, আমার প্রশ্ন হচ্ছে সে কালের কণ্ঠ এভিডেন্স দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে কেন দুর্নীতি দমন কমিশন এরপরে একটার পর একটা তার সম্পত্তি সিলগালা করে দিচ্ছে? এরপরেও কি করে সে দেশের বাহিরে যেতে পারে? ওই জালাল ভাই যে কথাটা বলছে আমি তো সেটাকে 100% তার সাথে একমত, যে ক্যাসে করতে যদি সাপ বের হয়ে চলে আসে, অর্থাৎ সরকারের উল্টাপাল্টা কথা যদি সে অ্যারেস্ট করার পরে বলে দেয়। আচ্ছা শুনেন, আপনি শুনেন, আপনি তো প্রশ্ন করছেন, আমি বলি আপনাকে। বলেন। দেখেন এই যে আপনি বলতেছেন যে সে চুনুপুটি না, দেশের বাইরে গেছে চুনুপুটি সেজেই তো গেছে, অন্য এক পাসপোর্ট করে চলে গেছে। আপনি কিভাবে জানেন অন্য পাসপোর্ট করে গেছে? হাউ ইউ নো দ্যাট? আপনি যেখানে আপনি কিভাবে জানেন? আপনার সাথে কি তার কানেকশন ছিল? আপনি শুনেন, এই পাসপোর্ট যে করছে 2004 সালে নাকি পাসপোর্ট করছে, ওই 2 নম্বর পাসপোর্ট। ওরে ভাই তার পাসপোর্ট একটা না, পাসপোর্ট অফিসার যারা এই পাসপোর্ট দিল তাকে, এরাও তো দুষ্কৃতিকারী। তার পাসপোর্ট অফিসারটা কে, কার আন্ডারে কাজ করছে? এই সরকারের আন্ডারে কাজ করছে। হ্যাঁ কার আন্ডারে কাজ করে পাসপোর্ট অফিসার? আমার আন্ডারে, আপনার আন্ডারে, নাকি লুতুর রহমান সাইদের আন্ডারে? কার আন্ডারে কাজ করে? এই পাসপোর্ট অফিসার কাজ করে ভাই গভর্নমেন্টের আন্ডারে। তার ব্যর্থতা কার? ঠিক আছে, গভর্নমেন্টের আন্ডারে কাজ করে। ওরে ভাই এটা তো একদম চরম সত্য কথা, স্বীকার করে নেন আপনি, একজন বয়োজ্যেষ্ঠ পলিটিক্যাল স্বীকার করে নেন যে বেনজিরকে যদি দেশে আটকানো হতো, বেনজিরকে যদি নির্যাতন করা হতো, সে বলে দিত। যেই ডিপার্টমেন্টে যাচ্ছেন একদম একটা চিরন্তন সত্য কথা। তাহের ভাই একটু হোল্ড করি। যদি বেনজিরকে এমনি টাচ করা হতো তাহলে সে বলে দিত কোথায় কোন করাপশন হয়েছে, কোন মন্ত্রী কোন প্ল্যাটে ছিল, কোন মন্ত্রী কত টাকা দুর্নীতি করছে, সবকিছু বলে দিত। বলে তাকে বলছে ভাই মাপ চাই, দোয়া চাই, ক্ষমাও চাই, তুই আস্তে করে চলে যা। এটা তো আপনার কল্পনা। আমার কল্পনা না হলে সে করাপ্টেড, এটা 4 মাস আগে পত্রিকাতে আসছে। সে করাপ্টেড, আমার কথা শুনেন, সে করাপ্টেড, এটা দুর্নীতি। ভাই কথা শুনুন ভাই, আমি এরকম চিন্তা করতে চাই না। আপনি চিন্তা করবেন কেন? কারণটা হচ্ছে যে আপনারা চান কি জানেন কিনা, আমি একটা কথা বলি, আমি এখনো বিশ্বাস করি তার বিচার হবে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, তাহের ভাই একটা প্রশ্ন করি, এটা কি বলেন? এটা কি? কোনটা? এই আমার হাতে এটা কি? সাদা কাগজ। হ্যাঁ সাদা কাগজ না? হ্যাঁ না এটা সাদা কাগজ না, এটা কালো কাগজ, এটা কালো কাগজ। এখন আপনাদের কথা হচ্ছে যে আমি দেখাচ্ছি প্রমাণ সহ এটা একটা সাদা কাগজ, আপনি বলছেন নো এটা কালো কাগজ, এটা কালো কাগজ। এটা সে করাপ্টেড হিসেবে লিস্টেড হয়েছে আজ থেকে 3 মাস আগে, কিন্তু সরকার তাকে বের করে দিয়েছে, বিকজ ক্যাসে করতে সাপ বের হয়ে আসবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। বেনজির যদি চলে যায়, হ্যাঁ দেশের বাইরে যদি চলে যায়, হ্যাঁ আপনার কথা যদি মেনে নেই,
তাহলে আপনি কি মনে করেন এই তার সম্পদ থেকে যাবে? বুঝি না, সরি। তার সম্পদ তো জাতীয় ও সরি সম্পদ হয়ে যাবে। ইয়েস মাই গুডনেস। তার মানে আপনারা করাপশন কি নিয়ে আপনারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত নাই? আলহামদুলিল্লাহ হিল্লাজি আম্মাবাদ। আপনাদের কথা হচ্ছে কি জানেন? আপনাদের কথা হচ্ছে ভাই তুই সমস্যা না, তুই চুরি করছিস, কি হয়েছে, আমার কাপ তো আমাকে দিয়ে দিছিস। অর্থাৎ সম্পদ তো রয়ে গেছে। সে 300 কোটি টাকা কোন দেশে আনছে, এটা আপনি কিভাবে নেবেন? এই 300 কোটি টাকার জন্য তার সাজা হবে। তো সাজা তো সে তো বাহিরে দেশের, সাজা পানি খাবেন নাকি? যাক না, দেশের বাইরে গেলে কি আচ্ছা, হবে? আপনাদের এসালাম সাহেবের কি সাজা হয়েছে বলেন তো? শুনেন তাহের ভাই, আপনারা দেশটাকে ধ্বংস করে ফেলতেছেন। এসালামের কি সাজা হয়েছে বলেন আমাকে, বলেন। পিকে হালদার কোথায় আজকে? রাইট, কে? পিকে হালদার কোথায়? এসালাম কোথায় বলেন? এসালাম যে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংক খালি এখন টাকাটা কানাডাতে। আপনি শুনেন, না আপনার ভাই আই এম সারপ্রাইজ, আপনাদের মতো সিনিয়র পার্সনরা যখন দেশের বিপক্ষে কথা বলেন তখন আর কন্ট্রোলে থাকতে পারি না। আমার প্রশ্ন হচ্ছে যে সরকার দায়ী না, দায়ী বেনজির, দায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের এখন চুরি করলে না আপনি আর আমি দায়ী হব? তো চুরি কার আন্ডারে করছে? চুরিটা কার আন্ডারে করছে? চুরিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে করছে, বিকজ হি ইজ দ্য চিফ অফ পুলিশ। কার আন্ডারে করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার আন্ডারে চলে? কার আন্ডারে করবে? এখন আমি বলে দিই আপনাকে, আপনি একটা বিজনেস চালান, আপনার লোক যদি, আপনার স্টাফের একজন যদি চুরি করে তাহলে কি আপনি সব 100% রেসপন্সিবল আমি। আপনি এখন যদি কালকে যদি আমার একটা স্টাফ একটা ভুল নিউজ পাবলিশ করে, রিপোর্ট আমার কাছে আসবে এন্ড আই হ্যাভ টু সে সরি, বিকজ আই এম লিডিং देम। আমি তাদেরকে নেতৃত্ব দিচ্ছি, আমি তাদেরকে চালাচ্ছি। শুনেন, আপনার একজন কর্মকর্তা বা কর্মচারী যদি চুরি করে তাহলে আপনি হবেন না। তার ভাই এক মিনিট, আপনি আপনার রেস্টুরেন্টে ওয়েটার যদি হেলথ এন্ড সেফটির রুলস না মেনে রেস্টুরেন্ট প্রবলেম করে, রেস্টুরেন্ট লক করে দিবে, লসটা আপনার হবে, রেসপন্সিবিলিটি আপনার, ক্ষতি আপনার। চিঠি আসবে মিস্টার তাহের খান, আমি তাকে যেটা করব, আমি তাকে চাকরি থেকে বিদায় করে দেব। আপনি তো চাকরি থেকে বিদায় করবেন তাকে রিটায়ারমেন্ট যাওয়ার পরে। আপনি তো বেনজিরকে শেষ করতে দেন। আপনারা তো বেনজিরকে বিদায় করেন নাই। আপনারা এখনো অনেক অফিসার আছে বাংলাদেশে যারা, আমার কথা শেষ করতে দেন। হ্যাঁ বলেন। আমি তাকে চুরিতে যদি ধরি তাহলে পুলিশের সুপর্দ করে আমি তাকে বের করে দেব। আপনি তাকে জামায়াত ধরে বের করে দিয়েছেন দেশ থেকে, ধরবেন কোথায়? আমি তো তাকে ফাঁসি দিতে পারি না। কোথায় দেবেন? আপনারা তো বলছেন ভাই তুই মাপ চাই তোর কাছে, তুই তারা দেশের ল এন্ড অর্ডার। শুনেন এই কথাটা বলেন যে সে যদি দেশে থাকতো, সে যদি দেশে থাকতো তাহলে আপনাদের অনেক করাপশনের কথা চলে আসতো, এটা স্বীকার করেন। আপনি কোথায় আজকে এসালাম একটা কথা আপনারা বলেন নাই? এসালাম এত টাকা খাইছে বাংলাদেশে, একটা কথা বলেন নাই। ফিকে হালদার কোথায় আজকে বলেন? এই যে যার কথাই আপনি বলেন না কেন, তারা সবাই বিচার তো করবে কোর্ট। ওই সাগর সব বিচার করবে, সব বিচার হবে সাগর রুনির মতো। আপনারা বলছেন 48 আওয়ার্সের মধ্যে। আপনারা তো শুধু প্রাইম মিনিস্টার বিচার করবে কেন? তাহলে নেতৃত্ব দিচ্ছে প্রাইম মিনিস্টার, দ্যাটস হোয়াই ইউ আর টকিং অ্যাবাউট প্রাইম মিনিস্টার। বলেন। শুনেন, জুডিশিয়ারির দরকার কি যদি প্রাইম মিনিস্টার সবকিছু করে? তাহলে এত পাবলিক মানি যাচ্ছে কেন এদের তলে? এদের বেতন দেওয়া হচ্ছে কেন? একটা কাজ করেন না ভাই, যার কাম করবে। এই যে একটু আগে ভাই আপনাকে দায়িত্ব দিছি পুলিশ ডিপার্টমেন্টের, আপনি কাজ করবেন না তো কই? আপনি যদি করাপশন একজনকে নিয়োগ করেন এবং তার কাছ থেকে বেনিফিশিয়ারি হন তাহলে সে তো আপনার কাজ করবে না। করাপশন করছে তার বিচার হবে। আপনারা যদি আমি আপনাকে তার ভাই আমি যদি আপনার কাছ থেকে কালকে 50,000 অ্যামাউন্ট ধার নিই, ঠিক আছে, আমি আপনাকে প্রশ্ন করতে একটু ইতস্তত বোধ করব, ভাই আপনি তো আমার ফেভার দিয়েছেন, পুলিশের কাছ থেকে যদি আপনারা ফেভার নিয়ে থাকেন, যদি বেনিফিশিয়ারি হয়ে থাকেন, তাহলে এই পুলিশ যদি পুরো জমিদারি এলাকা না বাংলাদেশ দখল করে ফেললেও আপনারা ভয় বুক কাঁপবে, অথবা আপনাদের করাপশনের দলিল যদি পুলিশের কাছে থাকে তখনও আপনাদের বুক কাঁপবে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই বেনজির কেন এখন ধরা খাচ্ছে? ওয়াই নট বিফোর? কেন সে বাংলাদেশের বাইরে যায়? 3 মাস আগে তার বিরুদ্ধে রিপোর্ট হওয়ার পরেও আপনি জানেন কিনা যে গত 2 মাস ধরে দুর্নীতি দমন কমিশন বলে আসছে তার এই সম্পত্তি সিল করা হলো, এটা সিল করা হলো, এটা নোটিশ দেওয়া হলো, তারপরেও সে কি করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ক্রস করে? কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন?
এয়ারপোর্ট অথরিটি, ইমিগ্রেশন অথরিটি। এয়ারপোর্ট অথরিটি কে? কারা এরা? এরা কারা? এরা কি লন্ডন থেকে গেছে? এরা কি ইউরোপিয়ান গভর্নমেন্ট চালাচ্ছে? এরা কি আমেরিকান অ্যাম্বাসেডর চালাচ্ছে? কে চালাচ্ছে? কে চালাচ্ছে? যারা ওইখানে ডিউটিরত আছে তারা কারা? তারা কারা? ভূত না পেতাত্তা? তারা তো এই গভর্নমেন্টের থ্যাংক ইউ। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই ব্যর্থতা কে নেবে? গভর্নমেন্ট নেবে। গভর্নমেন্টের লোক হইলে কি গভর্নমেন্ট কি গ্যারান্টি দিতে পারবে সব চুরের? ওহো, থ্যাংক ইউ। যে চুর আছে তাকে চুরি। থ্যাংক ইউ তার ভাই, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। একটা জিনিস, আপনাকে ধন্যবাদ। একটা জিনিস আমি আপনাকে ধন্যবাদ। একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম যে দেখুন, সাদাকে সাদা বলুন না একবার। আরে সাহস করে বলে ফেলুন না এটা সাদা পেপার। আপনারা ভয় পান কালো পেপার মাইন্ড করবে, কালো পেপার মাইন্ড। আরে ভাই, বেনজির বাংলাদেশটা ধ্বংস করে ফেলছে এটা বলুন। বেনজির ক্রস ফায়ার দিছে বলুন। ওরা আওয়ামী লীগের কেউ না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আম সারপ্রাইজ, আম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড সারপ্রাইজ এজন্য যে তারা এই বেনজিরের আমলেই, আপনাদের কাউন্সিলর আকরামের কথা আওয়ামী লীগে মনে আছে, চিরঙের তার বাচ্চাকে ফোনে রেখে তাকে শ্যুট করছে এই বেনজিরের প্রদীপী। আপনারা তখন বলছিলেন আপনি কি আপনি একটু এক্সাইটেড হয়ে যাচ্ছেন? বিকজ উনি কেন বলবেন? আমার প্রশ্নটা হচ্ছে কি, আমার প্রশ্নটা হচ্ছে কোথায় জানেন কিনা, স্বরাষ্ট্রমন্ত্রী উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। সে কিভাবে এয়ারপোর্ট ক্রস করলো দিবে না? এখন আপনার এজেন্সি থেকে আমি টিকিট কাটলাম, কে রেসপন্সিবিলিটি নেবে? আপনি নেবেন না? হেড অফ দ্য স্টেট তো ডেফিনেটলি। থ্যাংক ইউ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য আজকের বিষয় নিয়ে প্লিজ। ফারুক ভাই, জি জি। আপনি জালালকে অনেক সময় দিয়েছেন, তাহের ভাইকে অনেক সময় দিয়েছেন। জি, আমাকে একটু বলতে দিবেন প্লিজ। বাট আপনি কোনো ডাটা মাটা আনিয়েন না, আমি ডাইরেক্ট কারেন্ট বিষয়ে কথা বলেন। একটু পিছনে যাচ্ছি আপনাকে। না, পিছনে গেলে আমি শুনবো না, কারেন্ট বিষয়ে কথা বলবেন। আমি কারেন্টের উপরে বলতে চাই। থ্যাংক ইউ, বলেন। হ্যাঁ, বাংলাদেশে কোনো ডাকাতের বিচার হবে না। আমি আপনাকে আগেও বলেছি অনেক ইন্টারন্যাশনাল অনেক রিপোর্ট আপনাকে এরশাদ শিকদার কে ছিল? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি। সরি ভাই, আমি আপনার এই ইতিহাসটা শুনতে চাচ্ছি না, আমি আপনার কারেন্ট বিষয়ে কথা বলতে চাই। মানিক ভাই শুনেন আগে, মানিক ভাই কথা শুনেন, মানিক ভাই কথা শুনেন। 100টা দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে সিরিয়াস অটোক্রেটিক। মানিক ভাই আমার কথা শুনবেন, এবং এইটা বলে মানিক ভাই আমার কথা শুনবেন। মানিক ভাই একটু হোল্ড করেন। আপনার প্রথম কথাটাই আমি ভুল ধরি। প্রথম কথা হচ্ছে আপনি বলছেন বাংলাদেশে কোনো ডাকাতের বিচার হবে না। এরশাদ শিকদার কে ছিল? এরশাদ শিকদার কে? হু ওয়াজ এরশাদ শিকদার? শিকদার তো অনেক আগে মারা গেছে। মারছে তাকে, মারা যায় না, তাকে মারে ফাঁসি দিছে। এবং শেখ মুজিব সাহেব বলছিলেন পার্লামেন্টে এসে বসে বলছিলেন এরশাদ শিকদার এখন কোথায়। আমি ওই এরশাদ শিকদারের কথা বলছি না, আমি বলছিলাম কারেন্ট যে এরশাদ শিকদারকে খুলনার তাকে যে ফাঁসি দেওয়া হয়েছে তাকে বাংলাদেশে। এখন আমি আপনাকে বলি বলেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তখন রেড করলো এসেন্সিয়াল আবেলিন হাউস হেড অফিস, রেড করে বাংলাদেশের 10টা ক্রিমিনালের নাম পাইল লিস্টের মধ্যে। তারা শেয়ার করলো সেই নামগুলা ফাইন্যান্স মিনিস্ট্রি, অ্যান্টি কারাপশন কমিশন এবং হোম মিনিস্ট্রির সাথে। হাসিনা বলল কি এরা সব আপনার দেশপ্রেমী। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্ট 100টা দেশের উপরে সার্ভে করেছে পৃথিবীর, বলেছে হাসিনা ইজ এ ডিজিটাল ডাকাত এবং সাইবার অটোক্রেট বিকজ আপনি এগুলো কোত্থেকে বলতেছেন আমি জানি না ভাই। আপনি এভরিডে একটা মেইন স্টেক হোল্ডার অফ অল দি কারাপশন। ধন্যবাদ আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মানিক ভাই। আমি একটা রিকোয়েস্ট করি, আমি এভরিডে রিকোয়েস্ট করি আপনাকে যে আমরা কারেন্ট বিষয়ে কথা বলি। আপনি মানে যেটাই রেফারেন্স আনতে দ্যাটস গ্রেট, বাট এই টক শোতে বসে রেফারেন্স দিতে পারেন, কিন্তু কারেন্ট স্পেসিফিক বিষয়ে কথা বলবেন যে আওয়ামী লীগ সরকার এই ডাকাতকে ফাঁসি দেয় নাই, বিএনপি সরকার এই ডাকাতকে ফাঁসি দিয়েছে। বেনজিরকে বিচার করে না আওয়ামী লীগ সরকার, কিন্তু আজিজকে বিচার করেছে ইলেকশন কমিশনার বিএনপি সরকার। এই ধরনের রেফারেন্স দেন প্লিজ। আমার রিকোয়েস্ট যে আপনি মানে অতীতের রেফারেন্স আনা দরকার না, দিস ইজ কারেন্ট টক শো। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম কলা, আসসালামু আলাইকুম। কলা শুনতে পাচ্ছি না আমি আপনাকে। আমি যাচ্ছি পরবর্তী কলে।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আপনারা আছে আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আপনি তো ওই জন্য এক গ্লাস পানি নিল ইয়া বোন জানো আখতার দিয়ে বেনুন খাইতেন আপনারা আড়াই ইলা ইলা আপনার সাবস হইল মাত্রা পাড়া ওখানেও আপনার উপরে সবার দিতাম পারিয়া যাই হোক, আপনার হায়াত বাড়িয়া ঢুকা। আপনার মন্তব্য কি আজকে বিষয় নিয়ে? তো আজকে আমি ওখান কইতাম বুঝছেন আমার আওয়ামী লীগের বাইন তো গেছে কি আওয়ামী লীগের গেছে বুঝছেন তারা তো খালি ই একজন নাই আরো শত শত ইলা আছে রইয়া গেছেন মিনিস্টার যত বাহিনী আছে সব বাহিনীর পিছিয়ে আছে ইলা আরো হাজার হাজার দুর্নীতি করছেন কোটি কোটি টাকা মারছেন ই একটা পাইছেন আপনারা আরো বাকিও আছে বিএনপি করে নাই, বিএনপি করে নাই তো কোনখান কইয়া পয়সা মারেন মুজিব কুট পিনতেন মুজিব সাহেব যে সালাম দেন শেখ হাসিনারে আপা আপা ডাকিয়া পয়সা তারা জনগণের পয়সা তারা মানে না। বাট সম্মানিত কলার ঠিক আছে, কিন্তু আপনি কি মনে করেন না বিএনপি সরকারের আমলে করাপশন হয় নাই? তো ইলা তো হইছে না ভাই, হইছে এই পজিশন তো কোন সময় হইছে না, হইছে 100% আর ইনো 5% আছে আপনার কথা মানে এইটা তো 5% আছে। কারণ আমরা শেয়ার বাজার দেখেছি কোটি টাকা সাধারণ বুঝনে একজন নেতার বুঝনে কোটি কোটি টাকা বুঝনে মালিক হইয়া বুঝতে। আচ্ছা, এইখান এটা বিচার হইতো না আপনারা কত সময় মাতি লোক আর আমরা কত সময় মিলাই আওয়ামী লীগের বাইন তোর গেছে ওখানে কইবা এটা ভবিষ্যতে একদিন বিচার হইব। ধন্যবাদ আপনাকে। দেখি বিচার হয় কিনা, আমি ওনার কাছে শুনবো যে আসলে কি বিচার হবে কিনা। ধন্যবাদ। একটা কথা আপনার আমি পরবর্তী কলে যাব, তার আগে একটু বলি। দেখুন, আমরা যারা প্রবাসে থাকি আমরা বাংলাদেশকে ফিল করি ফ্রম আওয়ার সোল। আমরা যখন দেখি যে একজন পুলিশ অফিসারের এত হাজার কোটি টাকা, এই টাকা কিন্তু আমাদের বাংলাদেশের রিক্সাওয়ালার। এই টাকা গার্মেন্টসের যে মেয়েটা সকালবেলা টিফিন বাটি নিয়ে হেঁটে যাচ্ছে না এই 1200 টাকা বেতনের জন্য, তার টাকা। এই টাকা আমার টাকা, আপনার টাকা। আর এই টাকা দিয়া সে তার মেয়ের বিশ্রামের আধা ঘন্টা বিশ্রামের জন্য 10 কোটি টাকা দিয়ে প্ল্যাট কিনবে। আর আপনারা আবার তাকে বলবেন না সে তো আমাদের বড় পুত্র। সেটা বিএনপির সময় হোক আর আওয়ামী লীগের সময় হোক আর জামাতের সময় হোক, দুর্নীতি ইজ দুর্নীতি, করাপশন ইজ করাপশন। এটাকে কেন আপনারা প্রশ্রয় দিবেন? এটা কেন বলবেন যে এটা তো বিমান মন্ত্রণালয় করছে, এটা তো ট্রাভেল এজেন্সি করছে? আরে না ভাই, এটা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সাথে সাথে ওয়ার্নিং দেওয়া, যেহেতু দুর্নীতি দমন কমিশন বলছে যে তার বিরুদ্ধে করাপশন আছে, স্টপ, তার অ্যাব্রোডে যাওয়া বন্ধ। করতে পারে নাই। কেন করে না? নিশ্চয়ই কোনো একটা কিন্তু আছে। থ্যাংক ইউ। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আজকে তো বড় জমজমাট শুরু করছেন, হ্যাঁ, খুবই ভালো লাগতেছে, এন্টারটেইন করতেছেন। থ্যাংক ইউ আপনাকে। আমি যে বলতেছি যে এই যে বেনজির আহমেদ শাপলা চত্বরে যখন আপনার এই ছোট ছোট মাদ্রাসার শিশুদেরকে হত্যা করা হয়, হ্যাঁ, তখন এই হসাই বেনজির জড়িত ছিল, কিন্তু ওইটা আপনাদের মিডিয়াতে শো আপ করা হয় নাই। কারণ হচ্ছে এইটা যদি করা হয় তাহলে ওদের ভাবমূর্তি নষ্ট হবে। দেখুন, আল্লাহ কখনো এই যে পাপীকে কোনোদিন ছাড় দেন নাই। তো কি হইল এখন? এই যে জমিদার সাহেব এখন বাইর হয়ে গেল, আপনার ফ্রি ভিসা, ফ্রি এন্ট্রি পেয়ে গেল, আর ওনারা বৈশা আঙ্গুল চুষতেছেন এয়ারপোর্টে, কিছুই জানেন না। এটা কিভাবে হয় ভাই? আমরা তো এটা বুঝতে পারতেছি না। 2 কোটি টাকার জন্য যদি বেগম খালেদা জিয়া যদি জেল কাটতে হয় আপনার 14 বছর ধরে, তারপরে আপনার ওই যে তারেক জিয়া যদি রাজনৈতিক ভাবে হনাস্ত করা হয় আপনার ওর করাপশন নিয়ে, ধরেন আজ পর্যন্ত তো ওনারা বলতেই পারেন না এই যে তারেক জিয়া কত টাকা আপনার দুর্নীতি করছেন। কিন্তু এই যে আজকে দেখতেছি হাজার হাজার শত শত কোটি টাকা
সাধারণ ছাত্রলীগের বা ছাত্র দলের একজন কর্মীকে যদি ধরা হয়, তখন দেখা যায় যে ওদের কাছ থেকে আপনার শত শত কোটি টাকা বাইর হয়ে আসে। জি, এবং বাংলাদেশে আমরা মনে হয় বুঝতে পারছি আপনার কথাটা। আপনাকে ধন্যবাদ কলার। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, আমরা ব্রেকে যাব, তার আগে বলি যে দেখুন, আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি, ফিল করি ইমোশন দিয়ে। সেই বাংলাদেশে একবার বলবো আজিজের কথা, একবার বলবো পিকে হালদারের কথা, একবার বলবো এস আলমের কথা। আমরা কেন বলতে পারি না যে আমাদের বাংলাদেশ আজকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন? আমরা বলতে পারি বাংলাদেশে আজকে মানুষ না খেয়ে মারা যাচ্ছে না, আজকে গার্মেন্টসে আর 1200 টাকা বেতন দরকার নাই, আজকে তাজিন গার্মেন্টসে আগুন লাগবে না। আমরা বলতে পারি না। আমরা বলতে পারি না সাগরণীর বডির কথা। আরে আজকের এমপিকে আজকে আপনারা এমনভাবে কুচি কুচি করছেন, এটা কোন বাংলাদেশ? যে এমপির মেয়ে বলে আমার বাপের আমি মাংসটা চাই, শুধু আর কিছু চাই না। আবার আপনারা ওই বেনজিদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা কথা বলতে আসেন। যাই হোক, আমরা আরও কথা বলবো এই বিষয়ে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথে থাকুন প্লিজ।